আমি মালা এই বাড়িতে ৩ বছর ধরে আছি। গৃহপরিচারিকা হিসেবে কখন যে কাজ করতে করতে তারা আমার পরিবার হয়ে উঠেছে বুঝতেই পারিনি। সেদিন বাড়িতে কেউ ছিল না। আরও ছিল জ্বরে কাঁপতে থাকা অবস্থায় আমি ওর পাশে বসলাম। তারপর ভিজে কপালে রাখলাম। কিন্তু সেবার হাত কখন যেন স্পর্শে বদলে গেল, সেই চোখে ছিল এক অজানা আকর্ষণ। আর আমার ভেতরে জেগে উঠেছিল এক অসমাপ্ত অনুভব, যেখানে সেবার ভেতরে জন্ম নেয় এক নতুন সম্পর্ক, এক গভীর টান যা সমাজের চোখে অচেনা হলেও হৃদয়ের কাছে একেবারে সত্য। বন্ধুরা, আজকে গল্পটা খুবই ইন্টারেস্টিং, তাই আপনাদের কাছে অনুরোধ গল্প শেষ পর্যন্ত দেখুন। তো চল বন্ধুরা, গল্পটি শুরু করি। ভাবিকে ডিপার্চার লাউঞ্জ থেকে বেরিয়ে আসতে দেখলাম, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সেই সারা মুখ জোড়া হাসিটা এখনও ঠিক আগের মতোই। আমাকে দেখে যেন হাফ ছেড়ে বাঁচলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কেমন আছো ভাবি, ফ্লাইটটা কেমন ছিল? তিনি হাসলেন আর বলো না, পাশে এক লেবার লোক বসেছিল, গায়ে কি গন্ধ! ফ্লাইটটাই একদম বিরক্তিকর হয়ে গেল। আমি হেসে লাগেজটা হাতে নিলাম। আমাদের পুরনো ড্রাইভার গনি ভাই বড় লাগেজ এ ট্রলিটা ঠেলতে লাগলেন। ভাবি অবাক হয়ে বললেন, তোমার তো নেক্সট মেয়েকে আসার কথা ছিল। আমি কাজ ঝাঁকিয়ে হেসে বললাম, আর্লি ফ্লাইট পেয়ে গেলাম তাই চলে এলাম। ঈদ ৩ দিন পরে ভাবি এসেছেন কানাডা থেকে, আর আমি নিউ ইয়র্ক থেকে। ভাইজা আসতে পারছেন না, ছেলেদের স্কুল চলছে। এটা প্রতি ঈদের চেনাচিত্র। ভাবি আগে আমাদের বাসায় এসে এক রাত থাকেন, এরপর বাপের বাড়ি চলে যান। এটা তার নিজের তৈরি করা এক অভ্যাস। সেদিন রাতে আড্ডা জমে ওঠেনি। ভাবি ক্লান্ত ছিলেন। আমি চোখের পাতা নামানোর আগে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোর আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির কাঁটায় তখন মাত্র 4টা। বুঝলাম জেটল্যাগ এখনও যায়নি। চুপি চুপি নিচে নেমে এলাম কিচেন এ। কফি বানাতে দেখি ভাবি আগেই বসে আছেন টেবিলে, এক হাতে কাপে চুমুক দিচ্ছেন, অন্য হাত জানলার বাইরে তাকিয়ে চুপচাপ। আমরা একসাথে হেসে বললাম, জেটল্যাগ। আমি বললাম, ঘুম ভালো হয়নি। তিনি হেসে বললেন, আমারও একদম না, বয়স হচ্ছে বোধহয়। আমি জানলার ধারে এসে দাঁড়ালাম। ভাবিও পাশে এসে দাঁড়ালেন। শীতের হালকা হিমেল বাতাস বাড়ির পুরনো কাঠের দেওয়ালে। সকাল পড়ছে, চারদিকে এক নীরব আলো ছড়িয়ে আছে। ভাবি হঠাৎ বললেন, অপু একটা কথা বলি। আমি তাকালাম। বলো ভাবি, তুমি কখনো একবারও কানাডায় আসনি? 15 বছর ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেও একবার অন্তত কেউ যদি সত্যি পরিবারের মতো কাউকে মিস করে, তাহলে শিখে চুপ করে বসে থাকে। আমি চুপ করে রইলাম। তার কণ্ঠটা নরম, কিন্তু কোথাও যেন জমে থাকা অভিমানে ঢেউ ছিল। আমি হেসে বললাম, এই তো দেখা হয়েছে, তো এখন কথা বলছি, কফি খাচ্ছি। ভাবিও হেসে ফেললেন, সেই পুরনো হাসি যেটা একসময় ইউনিভার্সিটির ছেলেদের হৃদয় কাঁপাতো বলে শুনেছি। কয়েক মুহূর্ত নীরবতা ছিল আমাদের মধ্যে। নিঃশব্দে একটা অনুভব কাজ করছিল। তার শরীর থেকে হালকা পারফিউমের গন্ধ আসছিল। মনে হলো আমি যেন নিজের শ্বাসেও একটু গভীর করে নিচ্ছি। আমি দ্রুত চোখ ফিরিয়ে কফিতে চুমুক দিলাম। ভাবি আমার পাশে এসে দাঁড়ালেন, একটু স্পর্শ করেননি, কিন্তু দুইজনের শরীরের ভাগটুকু যেন একরাশ পুরনো না বলা কথায়। আমি ধীরে ধীরে বললাম, বইয়ে বিয়ে করবে না? ভাবি উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি, আমার বিয়ে তো হয়ে গেছে, তুমি জানো না? আমি হেসে বললাম, আমার মানে নতুন করে আবার? ভাবি দীর্ঘশ্বাস ফেললেন, সবাইকে আবার পারে অপু। কিছু কিছু সম্পর্ক একবার ভাঙে, আর কখনো জোড়া লাগে না। আমার গলা শুকিয়ে এলো। আমরা একসাথে জানালার বাইরে তাকিয়ে রইলাম। ঈদের ভোর যেন একটু বেশিই নীরব ছিল। সকালটা আরও নরম হয়ে উঠেছিল। জানালার বাইরে সূর্য উঠছিল ধীরে ধীরে। কিচেনে দাঁড়িয়ে আমি ভাবির মুখের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণের জন্য। অস্বস্তিকরভাবে নয়, একরকম নরম অনুভবে। তার মুখে সেই পুরনো মাধুর্য, চোখে ক্লান্তি, তবু এক অদ্ভুত উষ্ণতা। তিনি আমার দিকে তাকালেন। হঠাৎ বললেন, কি রে, কেমন বড় হয়েছিস? আমি হেসে বললাম, আর তুমি আগের মতোই আছো, একটুও বদলায়নি। তিনি হাসলেন, আবার কফিতে চুমুক দিলেন। তার ঠোঁটের কোণায় গরম কফির ছোঁয়া, চোখে এক চিলটে আবেগ। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আজ মায়ের সাথে শপিংয়ে যাবে? তিনি বললেন, না, আজ একটু বিশ্রাম নিতে চাই, কাল যাব। আমি বললাম, তাহলে দুপুরে আমরা বাইরে খেতে চাই না? তোমার পছন্দের পুরনো রেস্টুরেন্ট এখনও আছে। তিনি একটু অবাক হয়ে বললেন, ওই যে বনানী লেকের পাশে যে রেস্টুরেন্টটাতে একবার আমরা গিয়েছিলাম। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ওইটাতেই। তুই মনে রেখেছিস? আমি বললাম, তুমিও তো ভুলোনি। এক মুহূর্ত চুপ। তার চোখে আমি কিছু খুঁজে পেলাম, অদ্ভুত কিছু, হয়তো পুরনো দিনের ছায়া, হয়তো নতুন কিছু বলার ইচ্ছা। আমরা একসঙ্গে গাড়ি চেপে রওনা হলাম। গাড়িতে হালকা মিউজিক, জানালার বাইরে ছুটে চলা শহর, আর ভিতরে এক অদ্ভুত নীরবতা।
হঠাৎ তিনি বললেন, অপু, কখনো কখনো মনে হয় আমি কাউকে সত্যিই আপন বলতে পারিনি। আমি বললাম, আমারও এমনই মনে হয়। তোমার তো বিয়ে হয়নি এখনো না? কারণ কেউ যেন এমন ছিল না যার চোখে এই একই নিঃশব্দতা আমি খুঁজে পেতাম। ভাবি এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে তাকিয়ে থাকলেন। এক হালকা হাসি, আজ অনেক খোলামেলা কথা বলছো। আমি বললাম, তুমি বলো না বলে। আমি থেমেছিলাম। টেবিলে বসে আমরা পুরনো দিনের গল্প বলছিলাম। এক সময় ভাবি হালকা করে আমার হাতে হাত রাখলেন, হেসে বললেন, তুই খুব বদলে গেছিস, অনেক পরিণত হয়েছিস। তার আঙুলের ছোঁয়া খুব হালকা, কিন্তু সেখানে যেন বছর দশেকের শূন্যতা জমেছিল। আমি বললাম, ভাবি, তোমার কাছে আবার ফিরে আসতে পেরে মনে হয় আমি একটা অসমাপ্ত গল্পের পৃষ্ঠা উল্টে আবার নতুন করে শুরু করছি। তিনি চুপ করে গেলেন। হঠাৎ জানালার পাশে সূর্যের আলো তার গালে পড়ল। যেন এক ফ্রেম ক্যামেরা ধরা মুহূর্ত, একজন নারী একাকিত্বে মোড়ানো কিন্তু শক্ত। আমি বললাম, ভাবি, যদি সময় একটুও থেমে যেত। তিনি হাত একটু শক্ত করে চেপে ধরলেন। কোনো কথার প্রয়োজন হয়নি। সন্ধ্যায় বাসায় ফেরার পর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ভাবি এসে পাশে দাঁড়ালেন। একটু নীরবতার পর হঠাৎ তার কণ্ঠে প্রশান্ত এক সুর, তুই যদি এখন বলিস কিছু একটা শুরু হোক। আমি না বলতে পারবো না। আমি চমকে তাকালাম তার দিকে। কিন্তু যদি পরে কষ্ট পাও? তিনি বললেন, সেই কষ্ট আমি অনেক আগেই পেয়েছি। এবার যদি ভালোবাসা পাই তাহলে কেন না? আমি ধীরে ধীরে তার হাত ধরলাম। এক মুহূর্তের নীরবতা ছিল। তারপর ধীরে ধীরে সে আমার কাঁধে মাথা রাখলেন। নিশুতি সন্ধ্যায় সেই মুহূর্তে আমাদের মধ্যে কিছু গড়ে উঠছিল না। সেটা শরীরের ভাষায় নয়, বরং অভিমানের একাকিত্বের চুপি চুপি গড়ে ওঠা ভালোবাসার সন্ধ্যা গড়িয়ে রাত নামছিল ধীরে ধীরে। বাড়ির প্রতিটি কোণ যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল আমাদের মধ্যে জন্ম নেওয়া এক অনুচ্চারিত অনুভবের। আমি বারান্দার এক কোণে দাঁড়িয়ে শহরের আলো ঝলমলে আকাশের দিকে তাকিয়েছিলাম। ভাবি পাশে এসে দাঁড়ালেন। হাতে ধরা ছিল 2 কাপ কফি। একটা আমার দিকে বাড়িয়ে বললেন, এই রাতের জন্য কফির চেয়ে ভালো সঙ্গী আর কিচ্ছু হয় না, তাই না? আমি হেসে বললাম, হ্যাঁ, যদি পাশে থাকো তুমি। তিনি মৃদু হেসে চেয়ে থাকলেন। আমার চোখে চোখে ছিল একরাশ শান্তি আর অল্প একটু সংকোচ, যেন কিছু বলার আগে নিজেকেই বুঝে নিতে চাইছেন। আমরা পাশাপাশি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মাঝে মাঝে কিছু অনুভব কথার চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন, তুই কি কখনো কাউকে খুব কাছ থেকে চেয়েছিস কিন্তু বলিসনি? আমি ধীরে বললাম, হ্যাঁ, আর আজ সে আমার পাশে দাঁড়িয়ে আছে। তিনি চুপ। তার ঠোঁটের কোণে এক অস্ফুট কম্পন। আমার হাতে ধরা কাপটা নামিয়ে রাখলাম। ধীরে তার হাতে হাত রাখলাম। সে হাতটা একটু সরালেন না, বরং আরও একটু এগিয়ে এলেন। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি জানি আমরা যা করছি সেটা সহজ নয়, কিন্তু আমি আর নিজের সত্যিটাকে অস্বীকার করতে পারি না। আমি ফিসফিস করে বললাম, তাহলে আজকের রাতটা শুধু আমাদের হোক। তিনি মাথা নাড়লেন ধীরে সম্মতিতে। ঘরে হালকা আলো জ্বলছিল, পর্দার ফাঁক গলে চাঁদের আলো পড়ছিল বিছানার একপাশে। তিনি ধীরে দরজা বন্ধ করলেন। তার চোখে এখন আর দ্বিধা নেই, বরং প্রশান্তি, যেন অনেক দিনের জমে থাকা অপেক্ষার অবসান হতে চলেছে। আমি সামনে এগিয়ে গেলাম। তার সামনে দাঁড়ালাম, হাত বাড়িয়ে তার গাল ছুঁয়ে দিলাম। তিনি চোখ বন্ধ করলেন। কোনো ভয় ছিল না, কোনো লুকোচুরি নয়। এই ছিল এক সম্মতিপূর্ণ পরিণত মানুষদের অনুভব। আমি তার কপালে চুমু খেলাম। সে এক গভীর নিঃশ্বাস ফেললেন, যেন এক যন্ত্রণা থেকে মুক্তি। তারপরে তিনি আমার বুকে মাথা রাখলেন। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে, যেন কোনো শব্দ না হয়, শুধু নিঃশ্বাসই বলা যায় সব কথা। রাতটা ছিল দীর্ঘ, কিন্তু কোনো তাড়াহুড়ো ছিল না। আমরা শুধু একে অপরের কাছে এলাম। শরীরের গন্ধে, হৃদয়ের ভাষায় চুমু, স্পর্শ, আলিঙ্গন, সব ছিল সম্মতের, আবেগের আর গভীর উপলব্ধের মধ্যে দিয়ে। ভোরবেলা আমি বিছানায় উঠে দেখি ভাবি জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তার শরীরে আমার দেওয়া চাদর, চোখে ভোরের আলো, উজ্জ্বল শান্তি। আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। তুই তো আমার অতীত না, তুই আমার অসমাপ্ত ভবিষ্যৎ। আমি বললাম, তুমি চাইলে আমরা দুজন মিলে সেটাকে পূর্ণ করে তুলতে পারি। তিনি মাথা নিচু করে বললেন, তবুও সমাজ আছে, পরিবার আছে, কত কিছু। আমি ধীরে তার কাঁধে হাত রাখলাম। তুমি চাইলে আমি তোমার পাশে থাকব, কিন্তু তোমার স্বাধীনতাকেও শ্রদ্ধা করব। তিনি হালকা মাথা নাড়লেন। তুই খুব বদলে গেছিস অপু, শুধু একজন পুরুষ না, তুই একজন সত্যিকারের সঙ্গী। ভোরের আলো জানলার পর্দা ছুলে ধীরে ধীরে ঘরে প্রবেশ করছিল। ভাবি তখনও জানলার সামনে দাঁড়িয়ে, চোখে ছিল কিছু না বলা প্রশ্ন, কিন্তু ঠোঁটে সেই চিরচেনা শান্তি। আমি ধীরে তার পাশে দাঁড়ালাম। ভাবি,
তিনি মুখ ফেরালেন না, শুধু বললেন, কাল রাতে যা হলো তা শুধু মুহূর্তের দুর্বলতা ছিল না। তাই না অপু, আমি বললাম না, ওটা ভালোবাসার একটা চুপচাপ স্বীকারোক্তি। তিনি মুখ ফিরিয়ে আমার চোখে চাইলেন। তুই জানিস এই সম্পর্ক শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এর ছায়া পড়বে পরিবারের উপর, সমাজের উপর। আমি চাই না তোর জীবনের শুরুটা হোক ভুল বোঝাবুঝি দিয়ে। আমি নীরব থাকলাম কিছুক্ষণ, তারপর বললাম, তুমি কি চাও আমি দূরে সরে যাই? তিনি মাথা নাড়লেন। না অপু, আমি চাই তুই নিজের ভবিষ্যৎ গড়ে তুলিস মাথা উঁচু করে, আর আমি আমার দায়িত্ব পালন করি সম্মানের সঙ্গে। ভালোবাসা মানে তো সবসময় পাশে থাকা নয়, প্রয়োজনই সরে যাওয়া। আমার চোখ ভিজে গেল। এই নারী যে আমার চোখে শুধু ভাবি নয়, তিনি এক সম্পূর্ণ মানুষ, প্রতিটি সম্পর্কের প্রতি দায়িত্ববান, আত্মসম্মানে দৃঢ়। তিনি ধীরে এগিয়ে এসে আমার কপালে চুমু দিলেন, বললেন, আমরা দুজনই জানি কি অনুভব ছিল আমাদের মধ্যে। এটা কোনো লজ্জা নয়, কোনো পাপ নয়, কিন্তু সময় এসেছে এটা স্মৃতিতে রেখে সামনে এগিয়ে যাওয়ার। কিছুদিন পর আমি এখন নতুন শহরে নতুন চাকরি শুরু করেছি। ভাবির সঙ্গে যোগাযোগ কমিয়ে এসেছে, কিন্তু মাঝে মাঝে উৎসব পার্বণে খোঁজ নেওয়ার মতো সম্পর্ক রয়ে গেছে। মাঝে মাঝে পুরনো দিনের কথা মনে পড়ে। ভালোবাসা মানে যে সবসময় প্রাপ্তি নয়, তা আমি ভাবির কাছ থেকে শিখেছি। এই গল্পটি কেবল অপু ও ভাবি সম্পর্কের এক অভিজ্ঞতা নয়, এটি হাজারো মানুষের জীবনে ঘটে যাওয়া সেই অপ্রকাশ্য অনুভবের কথা, যা কখনো ভাষা পায় না, আবার কখনো সমাজের চোখে ভুল হয়ে যায়। যদিও সে ছিল পরিণত, সম্মত ও মানবিক। সম্পর্ক তখনই সুন্দর যখন তার মধ্যে থাকে সম্মান, দায়িত্ববোধ ও সময় মতো সরে দাঁড়াবার সাহস। সমাজ আমাদের চলার পথ নির্ধারণ করে না। আমরা যদি সম্মান, ভালোবাসা ও নৈতিকতা নিয়ে বাঁচি, তাহলেই সব সম্পর্ক হয়ে ওঠে অর্থবহ। বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিও।